কি রেজাল্ট দেখতে পাচ্ছেন? আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না। Number two গত সপ্তাহে 3 জন মারা গেছে। নাম্বার ভাই একটু তথ্য নিয়ে বলেন প্লিজ। বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড ঘটেনি, একটা মব ঘটেনি। কোথায় মব ঘটেনি? একটা মব আর ঘটে কি নাই। বলেন আপনি? দেখেন একটা আর কি বলেন একটা মব ঘটেনি? ঘটে নাই। ইন্টারিম বিএনপির সরকার ওটা। না, না, ইন্টারিম বিএনপির সরকার। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বিউটি বাংলার নিয়মিত আয়োজন ভয়েস অফ ডেমোক্রেসিতে। আজকে আমরা ভয়েস অফ ডেমোক্রেসিতে বিষয় ধরা হয়েছে লাইফ সাপোর্টে ঢাকা। আমরা আজকে কথা বলবো দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। দর্শক আমরা প্রথমে একটু পরিচিত হই। আমার ডানে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল, নির্বাহী সম্পাদক ঢাকা রিপোর্ট 24.com, দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী আইসিটি ফোরাম। আমি একটু আমার বামে আছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের ভয়েস অফ ডেমোক্রেসিতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। জনাব ফরিদুল হক, আপনার কাছেই প্রথমে যাই। আপনি জানেন যে নিশ্চয়ই আমরা যে আজকে বিষয় ধরেছি আইসিইউতে ঢাকা বা লাইফ সাপোর্টে ঢাকা, আসলে আমাদের প্রিয় রাজধানী, নিশ্চয়ই জানেন। আমাদের এই ঢাকার আয়তন হচ্ছে 360 বর্গ কিলোমিটার। এখানে প্রায় আপনার 3,60,00,000 মানুষের বসবাস, যেটা আসলে একেবারেই তুলনামূলক অনেক বেশি ওভারফ্লোটেড আসলে। তো এই যে ঢাকা শহরের যদি আজকে সমস্যাগুলো বলি, যানজট সমস্যা, বায়ু দূষণ, জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, আবাসন সমস্যা, বাড়ি সংকট, পানি বিদ্যুতের সমস্যা, গ্যাস সমস্যা, কিশোর গ্যাং, আপনার শীর্ষ সন্ত্রাসীর ভয়, অপরাধ নিরাপত্তার সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, খেলার মাঠ, উন্মুক্ত মাঠ নেই, স্বাস্থ্যসেবার চাপ, ফুটপাতের সমস্যা ইত্যাদি ইত্যাদি চাপগুলো পুরো ঢাকা শহর আসলে একটা বাজে একটা অবস্থান করছে আসলে 54-55 বছরের বাংলাদেশে। এখান থেকে আমরা আসলে পরিত্রাণের কোনো উপায় দেখছি কিনা, আপনি কি মনে করছেন জনাব ফরিদুল হক? জি ধন্যবাদ। পরিত্রাণের খুব কি বলে যে নিকট ভবিষ্যতে কোনো উপায় দেখছি না, কারণ বাংলাদেশে কোনো সিস্টেমেটিক কোনো পরিবর্তন বাংলাদেশে আসেনি এখনও। ধরেন মনে করেন যে আগের বাংলাদেশ রয়ে গেছে, মাঝখান থেকে রেজিম চেঞ্জ হয়েছে, বেশ কিছু মানুষের জীবন গেছে, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন একদমই হয়নি। রাষ্ট্রের ব্যবস্থাগত পরিবর্তন না করে শুধুমাত্র ব্যক্তি বদল করে পরিবর্তন করার রেকর্ড পৃথিবীতে কোথাও নেই। যদি না রাষ্ট্রটা ব্যবস্থাগত দিক থেকে জনবান্ধব হয় কিংবা গণতান্ত্রিক হয়, কিংবা ওই রাষ্ট্রটা জনগণকে সেবা করবে, এই ধরনের আকাঙ্ক্ষা নিয়ে গড়ে ওঠে এবং সেই রকম রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সেই রকম অ্যারেঞ্জমেন্টের মধ্যে থাকে, এছাড়া এটা হয় না। এত বড় একটা রাজধানী, এখানে ধরেন একটা কোনোরকম আমাদের এখানে কখনোই কোনো স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে নেই। বাংলাদেশের সংবিধানে আছে স্থানীয় শাসন, এবং এই রাজধানীর উপরে দেখবেন অনেকগুলো প্রতিষ্ঠান এগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে কোনো ধরনের কোনো সমন্বয় নাই। যেমন ধরেন ওয়াসা, কিংবা ধরেন গ্যাস, কিংবা ধরেন পানির কর্তৃপক্ষ, কিংবা বিদ্যুতের কর্তৃপক্ষ, কিংবা ধরেন মানে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, প্রত্যেকটা কর্তৃপক্ষ আলাদা আলাদা, তো সমন্বিতভাবে কোনো কাজ হয় না, প্রতিটি কাজে সমন্বয় কখনো না। এবং সিটি কর্পোরেশন তো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একটা প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন তো কোনো আলাদা প্রতিষ্ঠান না। এই ধরনের মানে পৃথিবীতে রাজধানী যেগুলো বড় রাজধানী, আমার যতগুলো মনে পড়ে সবগুলো রাজধানীর যে প্রতিষ্ঠানটা, মানে যে ধরেন লন্ডনের টাওয়ার হ্যামলেট কিংবা নিউ ইয়র্ক সিটি কাউন্সিল, এই ধরনের জায়গাগুলোর ইয়েটা হচ্ছে আপনার মানে মেয়ররা স্বাধীন, তারা কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন নন, তারা বাজেটের জন্য কেন্দ্রের উপরে নির্ভরশীল নন, এবং তাদেরকে বাজেট দিতে কেন্দ্রও বাধ্য, এবং তারা নিজেরাও বাজেট তৈরি করতে পারেন, মানে তাদের নিজেদের কর উত্তোলনের ক্ষমতা থাকে। আমি যদি বলি ফরিদুল হক, আপনার কাছে আমাদের ঢাকা দক্ষিণের যিনি প্রশাসকের দায়িত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তিনি বলেছেন যে একটা মানবিক সিটিতে পরিণত করবেন। আমরা কি আস্থা রাখতে পারি? না, এরকম এগুলো বাগুড়াম্পর, এগুলোতে আস্থা রাখার আমরা একটু ঘুরে আসি। এগুলো উনি নির্বাচন করবেন, সম্ভবত নির্বাচনের একটা তৈরি করছে এজেন্ডা বাস্তবায়নের জন্য। জি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল, নির্বাহী সম্পাদক ঢাকা রিপোর্ট, আপনার কাছে আসছে। নিশ্চয়ই আপনি এতক্ষণ যে কথাগুলো বললাম, আমাদের অতিথি যিনি ফরিদুল হক তিনিও বললেন আস্থা রাখতে পারছেন না। ঢাকার যে আসলে সমস্যাগুলো, হাজারো সমস্যা,
একটা কথা আছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়। এই সিটিকে আসলে কি আমাদের যিনি মেয়র প্রশাসক আছেন তারা আস্থা দিচ্ছেন যে একটা মানবিক ঢাকা গড়বেন, ক্লিন ঢাকা গড়বেন, আস্থার ঢাকা গড়বেন, পরিচ্ছন্ন ঢাকা গড়বেন? আমরা কিন্তু সেখানে প্রতিফলন দেখছি না। প্রতিনিয়তই কিশোর গ্যাংয়ের উৎপাত, সন্ত্রাসীদের উৎপাত, ট্রাফিক জ্যাম, আপনার স্বাস্থ্য সেবার একটা বেহাল দশা। এখান থেকে পরিত্রাণে আসলে আমরা আস্থা রাখতে পারি কিনা আজকের জাতীয়তাবাদী সরকারের, যে জনগণ যে সরকার বসেছেই তার এই সরকারের উপর আস্থা রাখতে পারি কিনা, কি মনে করছেন আপনি? ধন্যবাদ জনাব হীরা। আমি প্রথমেই আমার বিজ্ঞ বন্ধু জনাব ফরিদুল হকের দুটো কোট জায়গা আমি কোট করব। প্রথম কথা হলো যে তিনি বলেছেন রেজিম পরিবর্তন হয়েছে, কিছু মানুষ মারা গিয়েছেন এবং শুধুমাত্র চেয়ারগুলো পরিবর্তন হয়েছে, মানুষের চেয়ারগুলো পরিবর্তন হয়েছে, যারা মানুষগুলোর পরিবর্তন হয়েছে, কিন্তু যারা যেমন ছিল সেরকমই রয়েছে। আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনারা তো 2 বছর ছিলেন ক্ষমতায়, পরিবর্তনের সাথে আমরা যেমন রাস্তায় ছিলাম, মাঠে ছিলাম জুলাই আন্দোলনে, আপনারাও মাঠে ছিলেন, আপনারা 2 বছর সময়ও পেয়েছেন, আপনারা কেন করেননি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওনারা ছিল বলে ওনারা তো দলীয় কোনো না, কিন্তু বিএনপি সরকার কিভাবে বলেন? আপনারা এখানে পুরোপুরি, আরে ভাই আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনার পররাষ্ট্রমন্ত্রী, আপনি বলতেছেন ওটা আমরা ছিলাম, কি আমার পররাষ্ট্রমন্ত্রী এটা আপনি আমরা স্ট্র্যাটেজিক্যালি আপনারা বসাইছেন, আপনারা তাকে দিয়ে ইয়েতে নিয়ে গেছেন, লন্ডন মিটিং অ্যারেঞ্জ করছেন, স্ট্র্যাটেজিক্যালি নিতেই পারি। না স্ট্র্যাটেজিক্যালি কি আপনাদের লোক ছাড়া আপনারা কোথাও নিছেন নাকি? একটা লোক দেখেন আপনাদের লোক স্যার আপনারা নিছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বসাইছেন আপনারা দলীয় লোক, আপনি বলেন এটা কখন বলতে পারেন? কিভাবে কখন আপনাদের মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আমরা ট্রফি দিয়ে আসছি লন্ডনে? না, লন্ডনে ট্রফি দিয়ে আসছে আমাদের মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আছে, ট্রফি লন্ডনে দিয়ে আসছে, এটা বলছে না? আপনাদের মন্ত্রী বলছে কিনা পার্লামেন্টে দাঁড়িয়ে? হ্যাঁ বলছে। আমরা মনে হয় আপনাদের সরকার ভিন্ন জায়গায় নিয়ে যদি ওই সরকার এনসিপির হয়, যদি ওই সরকার এনসিপির হয়, তাহলে বর্তমান সরকার এনসিপির, শুধু সরকার নয়, তাহলে বর্তমান সরকার নয়, দুটো এনসিপির নির্দেশে এই প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে ইয়ে দিয়ে আসছে, ট্রফি দিয়ে আসছে। এনসিপির নিয়োগকৃত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বর্তমান ফরেন মিনিস্টার, এনসিপি নিয়োগকৃত এই কি বলে অ্যাটর্নি জেনারেল, বর্তমান ল মিনিস্টার। আমরা একটু আপনাকে কথা বলতে দিতে হবে। ইঞ্জিনিয়ার জুয়েল কে একটু সুযোগ দিতে চাই। জি না লজিক্যালি লজিক্যালি বলছি, আপনার স্থানীয় সরকারের আওতাধীন হলো 2টো সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন, সবগুলো সিটি কর্পোরেশন ইনফ্যাক্ট, এবং লোকাল গভর্নমেন্ট পুরোটাই। তো 2টো সিটি কর্পোরেশন নিয়ে এখানে বলা আছে যেটা, যে আইসিইউতে রাজধানী ঢাকা। আইসিইউতে রাজধানী ঢাকা গত 30 বছর ধরেই ছিল। এইটা পরিত্রাণের উপায় আমি বলবো গত 20 বছর ধরে পুরোপুরি আইসিইউতে ছিল, কিন্তু এখান থেকে মুক্ত করার তেমন কোনো পদক্ষেপ কোনো সরকারকেই নিতে দেখা যায়নি। কিন্তু আমাদের বর্তমানে শত প্রাণের বিনিময় যে বাংলাদেশ আমরা পেয়েছি, প্রাণের বিনিময় যে একটা পরিবর্তন এসেছে, স্বপ্ন দেখেছিলাম, আমরা সেই স্বপ্ন আমরা দেখেছিলাম। এবং আমরা এনসিপি কে যারা তখন আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল, সেই এনসিপির যে ছিলেন না, আমরাও ছিলাম। আমরা না থাকলে এত বড় একটা যুদ্ধ, ফ্যাসিস্টের বিপক্ষে যুদ্ধ কখনোই সম্ভব হতো না। এনসিপি ছিল, তারা সরাসরি সরকারেও আসছে, এবং এই গুরুত্বপূর্ণ 2টো মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তত্ত্বাবধানে ছিল। তখন সে কি পদক্ষেপ নিয়েছে সেটা যদি একটু আমার বিজ্ঞ বন্ধু বলতেন। কিন্তু আমাদের সরকার আসার পরে আমাদের 2জন অভিজ্ঞ 2জন যোদ্ধা এবং আমাদের সহযোদ্ধা, আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই এবং ঢাকা উত্তরে আছেন শফিকুল ইসলাম মিল্টন ভাই, দুজনই খুবই ভালো মানুষ। তাদের নেতৃত্ব গুণাবলীর মাধ্যমে আসার সাথে সাথেই বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। এর মধ্যে 12 দফা কর্মসূচির মধ্যে আছে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন, জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, খাল খনন, জলাশয় তৈরি এবং অন্যান্য দখলমুক্ত করা, অন্যান্য ফুটপাত দখলমুক্ত করা, এবং আরও কিছু বিশেষ কার্যক্রম নেওয়া হচ্ছে
আমি যদি বিশেষ আপনাকে করে একটু গাছ থামাতে লাগানো। চাই জনাব ইঞ্জিনিয়ার জুয়েল, দলীয় নিয়োগে আপনি কি মনে করছেন সেবাতে জবাবদিহিতা আসবে? না, দলীয় আমরা কি দলীয় আগের- নিয়োগে আমরা কি সেই না একই- আমরা একই দলীয় দিকে নিয়োগে যাচ্ছি কিনা? এখন যেখানে পুরনো প্রশাসন বোতলে নতুন নতুন না 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 মদ, একই সেটার দিকে কোনো নতুন সুযোগই আসবে। নাই। আমরা দলীয় নিয়োগে যাচ্ছিও না। এটা একটা ইন্ট্রিম পিরিয়ড চলছে। হুট করেই আপনার ইয়েটা দেওয়া সম্ভব না, স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সম্ভব না। জি। এটা ইন্ট্রিম গভর্নমেন্ট হয়তো দিতে পারতো, কিন্তু ইন্ট্রিম গভর্নমেন্ট দেওয়ার মতো তেমন, তাহলে সেটাও এক ধরনের আলোচনা আছে, সেটা বিএনপি হতে দেয়নি। না, বিএনপি হতে দেয়নি এটা বলা যাবে না, কিন্তু ইন্ট্রিম সময় যদি ইলেকশনটা হতো তাহলে এই গভর্নমেন্টের সাথে বা পরবর্তীতে যে গভর্নমেন্ট আসতো সেই গভর্নমেন্টের সাথে অ্যালাইন হয়ে কাজ করতে পারতো না। এখন আমি ফরিদুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাই, আপনি যেটা বললেন যে আপনার সরকার এনসিপি যারা ক্ষমতায় ছিলেন, বিশেষ করে এই দুটো সিটি কর্পোরেশনের দায়িত্ব তার হাতেই ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই সিটি কর্পোরেশনের বেশ কিছু দুর্নীতির তথ্য আমরা পেয়েছি তার সময়। প্রকাশ করেন। একটু প্রকাশ করেন হ্যাঁ, কি যদি আপনি এর তথ্য- মধ্যে পত্রিকার নিউজ না, প্রকাশ করেন, তথ্য দুর্নীতির দিয়ে নিউজ যদি একটু- প্রকাশ করেন। হ্যাঁ, এর মধ্যে এই তথ্যগুলো বেশ কিছু পত্রিকায় এসেছেন। হ্যাঁ, প্রকাশ করেন। তারপরে- পত্রিকার নিউজ না, আপনি তথ্য প্রকাশ করেন। বললেন না তথ্য আছে, তথ্য প্রকাশ করেন। হ্যাঁ, যে আপনি যদি একটা একটা বলেন, আপনি আমরা দর্শকদের আমরা জেনেছি এখানে দুটো সিটি কর্পোরেশন থেকেই টাকা পয়সা একবারে আমরা 47 কোটি টাকার মতো মনে হয় উত্তর সিটি কর্পোরেশনে রেখে গেছেন, যার মধ্যে মাত্র 13 কোটি টাকা এজাজ সাহেব যখন চলে যান 13 কোটি টাকা তখন উত্তর সিটি কর্পোরেশনের ফান্ডে থাকে। জনাব ইঞ্জিনিয়ার জুয়েল, এই বিষয়টি আমার কাছে একেবারেই নোট আছে এবং আমি এটা নিয়ে গবেষণা অনেক কথা বলেছি। যখন এজাজ সাহেব, মিল্টন সাহেব যখন এটা বলল 13 কোটি টাকা রেখে গেছেন, 25 কোটি টাকা রেখে গেছেন, তখন এজাজ সাহেব এটা পুরো বক্তব্য তিনি দিয়েছেন, তিনি 1260 কোটি টাকা আপনার 6টি অ্যাকাউন্টে রেখে গেছেন। তিনি স্পষ্ট বলছেন 1260 কোটি টাকা যখন 10ই ফেব্রুয়ারিতে তিনি যখন ক্ষমতা হস্তান্তর করেন, ইন দ্যাট টাইম আপনার 1260 কোটি টাকা তিনি রেখে গেছেন। মিল্টন সাহেব যখন ক্ষমতা নিলেন তখন 25 কোটি টাকা তিনি পেয়েছেন। তিনি বলছেন 13 কোটি টাকা বেতনে চলে যাবে আর অবশিষ্ট থাকবে 12 কোটি টাকা। প্রশ্ন হলো, এই যে একটা ফারাক, এজাজ সাহেব বলেছেন 1260 কোটি টাকা আর মিল্টন সাহেব বলছেন 25 কোটি টাকা তিনি পেয়েছেন, এই যে ফারাক, এটার এই আজও কি এই আপনাদের 3 মাসে কি জবাবদিহিতা আওতায় এসেছে? কমিটি গঠন হয়েছে, সেটার জনগণের সামনে মুখোশ উন্মোচিত হয়েছে কিনা? কারাই টাকা এই প্রশ্নের জবাবগুলো নিশ্চয়ই আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা পাবো, আমাদের পরিবর্তিত নেতৃত্বের মাধ্যমে আমরা পাবো। 3 মাসে কি সময়টা মানে এনাফ নয়? 2 বছরের যে 2 বছর না, আমি বলবো 19 বছর, আগের 17 পরের 2, 19 বছরের সব অডিট এটা 3 মাসে সম্ভব নয়। ধন্যবাদ। আমরা একটু যেতে চাই ফরিদুল্লাহ আপনার কাছে, যেটি আসলে আপনিও বললেন যে পররাষ্ট্রমন্ত্রী যিনি ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন, পরবর্তীতে আজকে দলীয় সরকারের অধীনে আছে, তাহলে কি আমরা পররাষ্ট্রমন্ত্রীকে গুপ্ত বলতে পারি? ইতিমধ্যে নিশ্চয়ই গুপ্ত নিয়ে না, পররাষ্ট্রমন্ত্রী এনসিপির, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা এনসিপির নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লন্ডন মিটিং অ্যারেঞ্জ করেন এবং প্রধান উপদেষ্টা গিয়ে লন্ডনে ট্রফি দিয়ে আসেন। এবং হচ্ছে যে বর্তমান সরকারও এনসিপির নির্দেশেই চলতেছে। বর্তমান সরকারের যত দায় আছে সব এনসিপির কাঁধে দেন, আর যত কি বলে যে সাফল্য আছে সব হচ্ছে তারেক রহমানের কাঁধে দিয়ে দেন, তাই তো হয়ে গেল, ঝামেলা শেষ। এতগুলো প্রাণীর বিনিময়ে, আপনার প্রায় 1400 মানুষের প্রাণের বিনিময়ে, আপনার প্রায় 30,000-এর মতো আহত, বিকলাঙ্গ হয়েছে, এক চোখ হারিয়েছে, এই যে এতগুলো প্রাণীর বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমাদের স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর বাংলাদেশ, আমরা কি সেখানে যেতে পেরেছি? আপনার কি মনে হয় সেই প্রত্যাশা পূরণ হবে? জাতীয়তাবাদী যে সরকার ক্ষমতায় আছে তাদের দ্বারা সেই স্বপ্ন পূরণ হবে বলে মনে করছেন? না, এটা তো আমি চাই এটা হোক, কিন্তু সমস্যা হচ্ছে যে জাতীয়তাবাদী সরকার বলে যে জিনিসটা বলা হয়, মানে এই দলটা তো ওই অর্থে এখন আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার দল না, এটা তারেক রহমানের দল। এবং এই দলকে চালানো আসলে পেছন থেকে কিংবা সামনে থেকে সালাউদ্দিন আহমেদের মতো লোক। ওনাকে হচ্ছে ওনাকে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে রাখছেন। বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতিকে এটা আমরা কম বেশি জানি, এটা আলাদা করে বলা দরকার, প্রতিনিয়ত আমরা জানি। কিন্তু ওনাকে, আমার কাছে মনে হয় যে ওনাকে আসলে এই অফ দ্য রেকর্ড একটা দায়িত্ব দিয়ে রাখছেন। উনি হচ্ছেন সংবিধান রক্ষা মন্ত্রী। হাসিনার সংবিধান, হাসিনার আইন কানুন, হাসিনার রাষ্ট্র টিকায় রাখার জন্য আপনার এখন পর্যন্ত বাংলাদেশে কোন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন যিনি সালাউদ্দিন আহমেদের থেকে বেশি মানে যোগ্য?
যোগ্যতা কিসের বিচারে? আপনি বলেন কিসের বিচারে প্রত্যেকটা বিচারে তার দক্ষতা, কিসের তার বিচারে? দক্ষতা, না, আমরা তো রেজাল্ট দেখতে পাচ্ছি না। কি রেজাল্ট দেখতে পাচ্ছেন? আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা, বর্ডারের মানুষ মারা যাইতেছে। বর্ডারের মানুষ এখন বর্ডারের মানুষ মারা যাইতেছে। আমি আপনার আজকে কিশোর গ্যাংয়ের হাতে মানুষ হত্যা হচ্ছে। আজকে সরকারের সন্ত্রাসীদের, 90 দিন পূর্ণ হলো জি, আজকে টুডে। জি, জি। তো এই 90 দিনে আপনার হলো বর্ডারের সীমান্ত হত্যা, যেটা 22-23 তারিখে উনি ধরেন ঘোষণা দিছিলেন, সীমান্ত 22-23 তারিখে উনি হত্যা ঘোষণা দিছিলেন, শূন্যে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, শূন্য চলে আসছে। নাম্বার 1। গত সপ্তাহে 3 জন মারা গেছে। নাম্বার 2 হলো গত সপ্তাহে 3 জন মারা গেছে। ভাই একটু তথ্য নিয়ে বলেন প্লিজ। আব্দুল ভাই, একটা গত সফলতা, সপ্তাহে 3 জন মারা গেছে কিন্তু আছে, আমরা বলতে পারি না যে সফলতা নেই। না, গত আইন কোনটা? বহির্ভূত একটি হত্যাকাণ্ড ঘটেনি। বিচার বহির্ভূত এই 3 একটা বছরে হত্যাকাণ্ড বিচার ঘটেনি, বহির্ভূত একটা কোনো মব আইন ঘটেনি, শৃঙ্খলা রক্ষা একটা কোথায়- মব ঘটেনি, কোথায় মব ঘটেনি? একটা মব আর ঘটেনি। কি বলেন আপনি? দেখেন মব একটা ঘটেছে? আর কি বলেন একটা মব ঘটেনি? ঘটে নাই। এই যে গত পরশুদিন যে ইয়েতে মাজারে হামলা হলো, এটা কি মব না? মাজারে হামলা, যে পীরকে মেরে ফেলা হলো কুষ্টিয়াতে, এটা কি? এটা মব না? কোনটা মব করে করা হয়নি। তা কি আর করে করা এগুলো হয়েছে? হলো, এগুলো আপনার ওখানে যারা কোনটা মব করেছে, তাইলে? একটা মবের ঘটনা ঘটেনি যেখানে বিএনপি অথবা ছাত্রদল জড়িত বা যুবদল জড়িত। ভাই একটা মব ভাই, ঘটেনি। আপনি কুষ্টিয়ার যে ঘটনাটা, কুষ্টিয়ার ঘটনাটা রিপোর্টটা আপনি পড়েন একটু। সম্পূর্ণ একটা একটু রিপোর্টটা পড়েন। আপনি রিপোর্টটা পড়েন, হ্যাঁ, ভিডিও রেকর্ড আছে। আপনি এখানে দেখতে পারেন। এখানে আপনি যারা দেখে- ছিল বেশিরভাগই ছাত্রদল যুবদলের লোক। কেউ ওখানে ছাত্রদল যুবদলের ছিল আমি না। আপনাকে বললাম তো, বেশিরভাগই ছিল না। ছাত্রদল যুবদলের ওখানে লোক। কেউ আপনি একটু রিপোর্টটা পড়েন, হ্যাঁ, রিপোর্ট- ভিডিওগুলো দেখেন না, আপনি দেখে আমি তারপরে ভিডিও বলেন। দেখেই বলছি। দেখে এবং তারপরে ওখানে বলেন। এখন আমি পর্যন্ত আপনাকে বের করে, আমি এটা বের করে দেখালে আপনি লজ্জিত হবেন, হ্যাঁ, হবেন না? অবশ্যই বের করে দেখান, আমি দেখালে দেখতে আপনি- চাই। হ্যাঁ, আপনাকে আমি দেখাবো দেখতে তাহলে। চাই, হ্যাঁ। আপনাকে আমি দেখাবো তাহলে। Definitely একটু আমি দেখেন, দেখতে একটু চাই। দেখেন। এইভাবে ধরেন থাকেন না, এভাবে থেকে কোনো লাভ হবে না। শুনেন, এই এভাবে থেকে কোনো লাভ হবে আপনাদের না। সময় প্রতিদিন প্রতিনিয়ত কাদের সময় বলছেন আপনি? ইন্টারভিউ সময় কি আমাদের সময় কেন বলছেন? অবশ্যই এখানে এই সরকারটা আপনাদের সরকার ছিল। ইন্টারভিউ বিএনপির সরকার, ওটা না, না, ইন্টারিম বিএনপির সরকার। কারণ কিভাবে? ওই সরকারে ওখানে বিএনপির ওই সরকারকে একজন লোক ট্রফি দেখেন, দিয়ে একজন লোক আরে ভাই, দেখান খলিলুর যে- রহমান কে? খলিলুর রহমান বিএনপির কেউ না। আসাদুজ্জামান কে? খলিলুর রহমান আপনি কি আপনাদের বলেন লোক, এটা? আসাদুজ্জামান ট্রফি কে দিয়ে আসতেছে? পার্লামেন্টে দাঁড়িয়ে কারা বলছেন এটা? ট্রফি দিয়ে মীর আসা শাহ আলম কিসের বলতেছে, ট্রফি? এটা আপনাদের মন্ত্রী। আপনি কি বলেন এটা? একজন দিয়ে আসা। বিএনপি বাংলাদেশের সবথেকে বড় দল, তো সবথেকে বড় দল। তো? এই দলের থেকে যদি একজন কোনো ট্রফি দিয়ে আসে এবং সে বলের ট্রফি দিয়ে আসে, সেটা দলীয় পার্লামেন্টে বক্তব্য দাঁড়িয়ে না। আপনাদের মন্ত্রী বলছে, একজন আপনারা শোকজ বলতে- করেছেন? না, না, না। আপনারা শোকজ করেছেন? অবশ্যই তাকে? সেটা প্রতিবাদ মানে করেছেন সেটা অফিসিয়ালি? দলীয় ফোরাম দেখবেন। এটা অফিসিয়ালি সেটা দলীয় ফোরাম দেখবেন। ভাই, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন। কিন্তু আপনারা আপনি কি বলেন এটা? আপনারা যখন ইন্ট্রিমে ছিলেন, আপনারা একটা রেজিম হটিয়ে পুরোপুরি একটা আপনাদের এনসিপি গাইডেড একটা সরকার, এনসিপি গাইডেড সরকার। ডেফিনেটলি আপনাদের এনসিপির সরাসরি ইয়া ছিলেন সরকারে, কি বলে ওনার, নাহিদ ইসলাম ছিলেন। নাহিদ ইসলাম এনসিপির প্রতিনিধি হিসেবে সরকারে ছিলেন না, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ছিলেন। এবং তারা- উনি যখন তারা- তারা তো NCP করেছেন। উনি যখন তারাই গঠন NCP করেছে করেছেন। এনসিপি, সেই সময় পদত্যাগ NCP করে তারা- এসে এনসিপি করেছে। তারাই এনসিপি হ্যাঁ, করেছে। পদত্যাগ করে এসে এনসিপি করেছে। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন। আওয়ামী লীগের লোকেরা যে কথাগুলো বলে, এগুলো কেন বলেন ভাই? আওয়ামী লীগ এখানে কেন আপনি বলেন? আওয়ামী লীগ তো আপনি বলতে পারেন না, যে আমরা সবাই মিলে সরকারটা চালাইছিলাম, বিএনপি সমর্থন না দিলেও সরকার থাকে? আপনি বলেন। অবশ্যই বিএনপি সমর্থন ছিল। তাহলে আমরা এনসিপি সরকার বলে দিয়ে সকল দায় এনসিপি কাঁধে দিলে আপনাদের কি লাভ হয়? আপনাদের কি লাভ হয় সেটা বলেন তো। জাতির যে আপনাদের সাথে যে আপনাদের উপরে যে দাবি ছিল, কি দাবি ছিল বলেন? কি দাবি ছিল বলেন? এই ধরেন আইসিইউতে ঢাকা। কি আইসিইউতে ঢাকা? আইসিইউতে ঢাকা। আপনারা নির্বাচন ঢাকা দিতে কি? দিবেন? না, সিটি কর্পোরেশন কয়দিন আটকে রাখছেন? আপনাকে তো ইশরাকার নয়নের নেতৃত্বে সিটি কর্পোরেশন কয়দিন আটকে রাখছেন? আমরা সিটি কর্পোরেশন কি স্লোগান দিছেন? আজকে কেউ দিতে পারবে এটা? আজকে কেউ দিতে পারবে? আপনি বলতেছেন আইন শৃঙ্খলার অবস্থা। ইতিমধ্যে কিন্তু আপনার বিভিন্ন পত্র পত্রিকা এবং আমরা যেগুলো করতে চাইছি, একটা কাজ আপনারা করতে দিছেন। সবগুলো কাজই আপনারা করেছেন। আমরা যে এবং দাবিগুলো কে বাধা করছি, দিয়েছে এখন বলেন? কোনটা কে কোন বাধা- কাজটা কোনটা- করছি? কোনটা সংবিধান বাধা পেয়েছেন? বদল করতে দিছেন। সংবিধান তো আপনারা কিভাবে মানে পার্লামেন্ট ছাড়া কিভাবে সংবিধান বদল করবেন বলেন? কাদের নিয়ে রাজনীতি করবেন? না, পার্লামেন্ট ছাড়া তো আপনি সংবিধান বদল করতে পারবেন পার্লামেন্টে না। বদল আচ্ছা, করে। আমরা একটু যেতে চাই ইঞ্জিনিয়ার জুয়েল, আপনার কাছে একটু যেতে চাই। সমগ্র আমরা যেটা উদ্যোগ নিয়েছি, ধরে নিলাম এটা একটা ব্যাপার, তর্কের আমাদের খাতিরে সরকার- ধরে নিলাম আমাদের- যে এটা আমাদের সরকার, কিন্তু এই ইন্টারিম সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, সকল উদ্যোগ তো আপনারা পার্লামেন্টে এসে বাতিল করে দিয়েছেন। সকল উদ্যোগ বাতিল করে দিয়েছেন। সকল উদ্যোগ- আপনারা ব্যাংক রেজুলেশন এক বাতিল করতে চাইছিলেন, এটা করেন নাই। না করে পরে আইএমএফ এর চাপে 18 ক যুক্ত করে পুরনো মালিকদেরকে ফেরত আনার চেষ্টা করতেছেন, এসালম গংদের। না, না, এটাও ভুল। এটাও ভাই 5 জন অলরেডি আবেদন করছে, নিউজ দেখেন। আমি যেটা বলতেছি এটা তথ্য।
2 নাম্বার হচ্ছে গিয়া সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছিল, আইন করা হয়েছিল, আপনারা বাতিল করে দিয়েছেন, এটা আপনাদের ইশতেহারে আছে। যে তারপরে হচ্ছে গিয়া গুম আইন কমিশন করার বাতিল করা জন্য হয়েছে, পার্লামেন্ট আছে, মানবাধিকার কমিশন সংসদ আছে, সংবিধান আছে। সংবিধান বাতিল করছেন তো আপনি এটা। না, সংসদে বাতিল করছেন এটা আপনি। যে, সংসদ বাতিল করলে সেটা জনগণ বাতিল করছে। জনগণের নির্বাচিত সংসদ, গত 17 বছর জনগণের নির্বাচিত সংসদ। গুমের শিকার হয়েছে বিএনপি, তারাই এসে সেই আবার গুম কমিশন। তাহলে আপনি তাহলে আপনি আমাকে এই দাবি ইয়ে করেন কেন? এটা নিশ্চয়ই আপনার জনগণের রায়ে গঠিত যা সংসদ। কমিটমেন্ট করবেন সব বাতিল এখন করে দিবেন। আপনারা কয়েকজন এসে যদি বলেন যে এইভাবে দেশ চালাতে হবে বা এইটা দেশের রুলস, দ্যাট ক্যান নট বি। সংসদ কিসের জন্য, কেন সংসদ দরকার? তাহলে তো হাসিনার কাছে পাও ধরে মাপ চাই, হাসিনার আইনে সংসদে বসে দেওয়া দরকার। তাহলে কি বিরোধী দলকে কি সংখ্যায় মূল্যায়ন করতে চাচ্ছেন আপনারা? সংখ্যায় কেন মূল্যায়ন? বিরোধী দলের জায়গায় থাকবে, তারাও সংসদে আসবে, তারা কথা বলবে, জি, তারা কথা বলবে। সংসদ তো একজনের না, ওখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, হ্যাঁ, তাদেরকেও ভোট দিয়ে বানিয়েছে। অতএব সংসদে সবকিছুর ফয়সালা হবে, সমাধান হবে। এখন একজন গুটি কয়েক মানুষ এসে বললো যে এই আইন চলবে, ওই আইন চলবে না, সেটা তো একটা দেশের আইন হতে পারে না। সংসদে কি সবাই মিলে বানাচ্ছে? সারা বাংলাদেশের মানুষ? অবশ্যই সারা দেশের বাংলাদেশের মানুষ মিলে বানায় না, সংসদ সারা দেশের মানুষ। এইটাই আপনাদের মানে ওই হাসিনার রিপিটেশন। না, আপনি সংবিধানের কথা বলছেন না, সংবিধানে পড়েন, আর্টিকেল 70 পড়েন, আর্টিকেল 70 পড়েন। আপনি আপনার পার্লামেন্টে আপনার সরকার দলীয় যে 213 জন সদস্য আছে, একজনেরও প্রধানমন্ত্রীর ইয়ের বাইরে ভোট দেওয়ার ক্ষমতা আছে সংবিধান অনুযায়ী? সেটা 70 অনুচ্ছেদে পড়েন। আচ্ছা, সেই সংবিধানটাও তো সাধারণ মানুষের ভোটে তৈরি সংসদই বানিয়েছে না? কে বানাইছে? কে সংবিধান সাধারণ মানুষের ভোটে কে বানাইছে? না, ওই সংবিধান সাধারণ মানুষের ভোটে তৈরি হয় নাই, জানেন আগে। 72 এর যে গণপরিষদ গঠন হয়েছিল, ওটা কোনো সাধারণ মানুষের ভোটে হয় নাই। 72 এর গণপরিষদ শেখ মুজিবের প্রেসিডেন্সিয়াল অর্ডারে তৈরি হয়েছিল। আমাদের ইলেকশন ম্যান্ডেট আছে, আমাদের 31 দফা আছে। আমরা 31 দফা অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় আপনারা করবেন বলছেন, ইনশাআল্লাহ। এবং কিন্তু আপনারা এটা করেন না, বাতিল করে দিয়েছেন। 3 মাসের মধ্যে এটা বাতিল করে দিয়েছেন। আর সামনে এটা আমরা আশা করি আপনারা করবেন বলে আমরা বিশ্বাস করি না, আপনারা এটা করবেন বলে বিশ্বাস করি। যদি আরেকটু আমরা যদি দেখেন, ঢাকাতে বেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য দিয়ে আপনাকে বলছি, পত্রপত্রিকায় তথ্যগুলো আসছে, বেশ অনেকগুলো গুলিস্তান যদি বলে 150টা স্পটে আপনার চাঁদাবাজি হয়। আপনার এই চাঁদাবাজিগুলো মিরপুরে হয়। এই চাঁদাবাজিগুলো অধিকাংশই পত্রপত্রিকা আছে, এগুলো ক্ষমতাশীল যখন যে থাকে তারাই আসলে এগুলো ভোগ করে। স্থানীয় আপনি কাউন্সিলর বলেন, এমপি বলেন, তারা করে। এখন কারা করছে? আচ্ছা, এখন চাঁদাবাজির যে ব্যাপারটা, এটা হলো ওই আগের রেজিম থেকে কিছু জিনিস হয়তো আসছে। এখন চাঁদাবাজির খুব বেশি নিউজ আপনি পাবেন না, আর চাঁদাবাজির খুব একটা নাইও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর টপ প্রায়োরিটি লিস্টে আরেকটা আছে হলো স্কিল ম্যান পাওয়ার তৈরি করা। তো আমরা যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, আমাদের দল সব থেকে বড় দল বাংলাদেশে এবং সবসময় ছিল। তো এই দলের কিছু হয়তো কর্মী থাকতে পারে যেগুলো বিপদগামী কর্মী থাকতে পারে, এবং আমরা তাদেরকে খুঁজে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটতে থাকে তাহলে বহিষ্কারও করা হচ্ছে। এবং বেশ ভালো কিছু জায়গায় এই ধরনের তথ্য পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমরা শুধু আমাদের দল বিএনপি এখন ক্ষমতায়, কিন্তু বিএনপি জনগণের দল, সারা বাংলাদেশের মানুষের সরকার। চাঁদাবাজিগুলো হচ্ছে, সেই চাঁদাবাজিগুলো বিএনপি সরকার জড়িত না। চাঁদাবাজিগুলোর কোনো তথ্য যদি বিএনপি সরকার জানে বা বিএনপি অবশ্যই জানে, তাহলে বিরোধী দল করছে না, এনসিপির লোকেরা করছে। আমার ধারণা এনসিপির লোকেরা করছে। আমার ধারণা এনসিপির লোকেরা করছে। এবং আমি গত 5ই মের একটা প্রথম আলোর একটা রিপোর্ট দেখতেছিলাম, মিরপুর অঞ্চলে চাঁদাবাজির স্পট 150টির বেশি, চাঁদাবাজিতে জড়িত 72 জন, আশ্রয় প্রশ্রয়দাতা 25 জন। তালিকায় বেশিরভাগই বিএনপির, না এটা দুঃখিত, এটা এনসিপির হবে, প্রথম হলো ভুল লিখছে, এটা এনসিপির স্থানীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট। সরকারের উচ্চ পর্যায়ে নির্দেশে তালিকা করে অভিযান শুরু। দেখা যাক, অভিযান হলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে উনি আরো চমৎকার দুইটা কথা বলছেন। 19 বছর বলেন উনি বারবার টেনে ধরে নেন তর্কের খাতিরে। এনসিপি বিরোধী দল আছে, এনসিপি সকল দায় আপনি এনসিপির উপরে দেন, কিন্তু প্লিজ গত 17 বছরের কথা একটু মনে রাখেন। দুইটা সরকারকে এক করেন না, একটু নিজের দিকে তাকান, কি অবস্থায় ছিলেন 17 বছর, আমরাও ছিলাম। একটু মনে রাখেন, দুটোকে এক করেন না প্লিজ। মানে শুধু বিরোধিতা করতে হবে দেখে ধরেন, মনে করেন যা ইচ্ছা তাই বলে দিব আওয়ামী লীগের এনসিপি, এটা না, এটা করেন না, এটা করলে ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না।
এর কথা বলছেন উনি। এনসিপি তো জামাতের বি টিম। হ্যাঁ, না এটা এটা বলেন আপনি, অসুবিধা নেই। বিএনপি একসময় জামাতের বি টিম ছিল। না, বিএনপি জামাতের বি টিম ছিল না, জামাত বিএনপির বি টিম ছিল। জামাত বিএনপির সাথে জামাত বিএনপির বি টিম ছিল 21 বছর সম্ভবত, 22 21 ছিল, বছর 22 বছর। হ্যাঁ। জামাতের ক্ষমতায় এই সাপোর্টে আপনারা 2 বার সরকার গঠন করেছেন, জামাতের লোকদেরকে মন্ত্রী বানিয়েছেন। এখন জামাত খুব ভালো ছিল, জামাতকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা এখনো চাই সব দল মিলে রাজনীতিতে আসুক। অসুবিধা কি তাহলে? বিরাজনীতিকরণ আমরা চাই না। কোনটা বিরাজনীতি হচ্ছে? না, এটাই তো এই না, সংসদ- আমরা চাই না, বিরাজনীতি- আমরা চাইনি কখনো। জুয়েল ভাই, এই সংসদের সৌন্দর্যটা তো এটা, যারা গত 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তিগুলো পুরো আজকের সংসদে আছে, সৌন্দর্যটা তো এটা। বাট আমরা এখন দেখছি সেই সংসদ থেকে কিন্তু এখন রাজপথে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদের মনে হয় বিভাগীয় প্রোগ্রামগুলো আছে। হ্যাঁ, এআই এর ব্যাপারটা যেটা হয়েছে, এআই এর কার্যক্রমটা শুরু কিন্তু ইন্টারিম সময় হয়েছিল, বিএনপির আগের সরকারের সময় হয়েছিল। বর্তমান বিএনপি সরকার না, আগের বিএনপি সরকারের সময়। না, আগে বিএনপি সরকারের সময় এআই না, এই যে লাস্ট সরকারটা ইন্টারিম সরকার, বিএনপি সরকার না, ওই সরকারের সময় আচ্ছা হয়েছিল। আচ্ছা আচ্ছা, জি ওই সরকারের সময় ছিল। এআইটা এবার শুরু হয় নাই, এই আর কি। জি। ফরিদুল হক, আপনার কাছে একটু যেতে চাই। 38টি শীর্ষ সন্ত্রাসী দখলে ঢাকা আসলে, এবং 127টি কিশোর গ্যাং, নিশ্চয়ই জানেন যেটা একটা ভয়ানক রূপ ধারণ করছে। মোহাম্মদপুরে সম্প্রতি, মিরপুরে আপনি কিশোর গ্যাংয়ের বেশ কয়েকটি হত্যার চিত্র দেখেছি। এখান থেকে আসলে আমরা উত্তরণের জন্য কি পথ আছে, এবং পাশাপাশি আপনারা কি ব্যর্থ কিনা আমরা বলবো। 3 মাসের সরকার যে ভুলগুলো করেছে, আপনারা একসময় বলেছিলেন শ্যাডো ক্যাবিনেট তৈরি করবেন, একটা ছায়া গভর্নমেন্ট তৈরি করবেন, আপনারা ভুলগুলো ধরিয়ে সেটার বিকল্প প্রস্তাবনা দিবেন। আমরা কিন্তু দেখিনি, জনগণ হতাশ। এই বিষয়ে আপনার না, এটা ঠিক আছে, আমরা এটা এখনো করতে পারিনি। এটা আমাদের এক ধরনের মানে সমন্বয়গত এক ধরনের ব্যর্থতা আছে, এটা আমি অস্বীকার করব না। একটা ছায়া ক্যাবিনেট করতে পারলে এটা ভালো হতো। এটা আমরা আসলে এককভাবে করব না জোটগত, যেহেতু পার্লামেন্টে জোটে আছে, তো জোটগতভাবে করবে। এই বিষয়গুলো নিয়ে আসলে ঐক্যমতে পৌঁছানো যায়নি। পার্লামেন্টের প্রথম সেশনটা খুব হেক্টিক গেছে, লম্বা সময় ধরে কাজ করতে হয়েছে, তো এই জন্য ওনারাও ব্যস্ত ছিলেন। তো ওই ব্যাপারটা আছে। তবে যেটা হয়েছে যে আমার কাছে যেটা মনে হয়, এটা আসলে এটা হয় কি, যে ধরেন যে কোনো কথা যদি কারোর গায়ে লাগে, এটা তো আসলে সবাই ক্ষেপে ওঠে, এটা খুব স্বাভাবিক। আর বিশেষত ক্ষমতাসীনরা প্রচণ্ড ক্ষিপ্ত থাকে সবসময়, কারণ ক্ষমতাসীনদের তো ওই যে চেয়ার গরম, যেহেতু মাথাও গরম থাকে। বিএনপি একটা ট্রেডিশনাল সরকার, খুবই ট্রেডিশনালি জিনিসটাকে দেখতে চাচ্ছে, ট্রেডিশনালি তারা প্রবলেমগুলো সলভ করবে বলে মনে করছে, কিন্তু আসলে এটা পারবে না, এটা হবে না। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশ খুব সিরিয়াস ক্রাইসিসের মধ্যে আছে। এটাকে করতে গেলে এক্সট্রা অর্ডিনারি আপনাকে ইনিশিয়েট করতে হবে, এক্সট্রা অর্ডিনারি পিপল লাগবে। ধরেন বিএনপি সরকারের 2001-06 ব্যর্থ একজন ধরেন মন্ত্রী, তারে অর্থমন্ত্রী বানাই দিয়েছে। বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য তাদের দলের ভেতরে, দলের মধ্যে কোনো লোক নাই, এনসিপির একজন লোককে ধার করে নিয়ে যেতে হয়েছে। এনসিপি, যেহেতু এনসিপি সরকার উনি বলছেন, হ্যাঁ, তো এই সবচেয়ে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাদের হচ্ছে এটা অবস্থা। এবং ধরেন মানে অর্থনৈতিক ক্রাইসিস আছে, কিংবা ধরেন পুরনো পথে তারা রাষ্ট্র চালাতে চান, পুরনো, যেহেতু তারা কোনো সংস্কার করেন নাই, পুরনো পথে চালাতে চান, এটা বোঝা যায়। কিন্তু পুরনো পথে চালাতে গেলে ধরেন নিউ জেনারেশনের সাপোর্ট তো উনি পাবেন না। নিউ জেনারেশন সাপোর্ট, সবসময় সাপোর্ট মানে এটা না আমি রাস্তায় নেমে আপনার বিরোধিতা করতেছি, আমি যে এখানে আপনার কথা বলতেছি, এটাও তো আপনার বিরোধিতা করাই। তো এখানে তো ধরেন আপনার উপরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তাই না? এখন এই প্রেশার নিতে না পারে একসময় আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন, আমাকে জেলে নেবেন, এটা আরও প্রেশারটা বাড়বে। ব্যাপারটা তো তাই না? কিন্তু আপনি এটাকে নিউ টাইপ অফ গভর্নমেন্ট কীভাবে হবে? আপনাকে সবাইকে যে কোনো ইস্যুতে সবাইকে বসতে হবে, সবার সাথে কথা বলতে হবে। আপনি দেখেন বড় 2-3টা ন্যাশনাল ক্রাইসিস গেছে। ধরেন আমরা এটা তো বুঝি যে ইরান যুদ্ধ বিএনপি সরকার লাগায় নাই, ইরান যুদ্ধ ট্রাম্প লাগাইছে, সেখানে বিএনপি সরকারের কোনো ধরনের কোনো হাত নাই। কিন্তু এর জন্য যে ক্রাইসিস তৈরি হয়েছে, এটা তো ন্যাশনাল ক্রাইসিস, মানে সেটা হ্যান্ডেলিং করতে পারেনি। না, এটা ন্যাশনাল ক্রাইসিস না। তো ন্যাশনাল ক্রাইসিস হইলে যে কোনো একটা গণতান্ত্রিক সরকার এবং একটা দেশপ্রেমিক সরকারের কাজ হচ্ছে গিয়া যারা হচ্ছে সবাইকে অ্যাকোমোডেট করে এটাকে নিয়ে কথা বলা, সমাধানের জন্য কথা বলা। কিন্তু ধরেন লাগাতারভাবে আমরা শেষ দিন পর্যন্ত দেখেছি পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রীরা বলতেছেন কোনো সমস্যা নেই। আপনার যে কোনো সংকট হলে আপনাকে প্রথমত স্বীকার করতে হয় যে ভাই সংকট আছে। মানে জিনিসটা হচ্ছে অনেকটা শিক্ষার মতো, মানে কোনো একজন মানুষ যদি স্বীকার না করে যে ভাই আমি কিছু জানি না, আমি কিছু জানতে চাই, শিখতে চাই, তাহলেই সে শিখতে পারবে।
সিমিলারলি আপনি যখন সংকট যদি আপনি সমাধান করতে চান, আপনাকে প্রথমে স্বীকার করতে হবে ভাই সংকট আছে, দেন আপনি সমাধান করতে হবে। প্রথমেই যদি বলেন না কোনো সংকট নেই, অল ইজ ওয়েল, এভরিথিং ইজ ওকে, সব আন্ডার কন্ট্রোলে আছে, সড়ক অব্যবস্থাপনার সময় গত ঈদের সময় আমরা দেখলাম না, আমার খুবই প্রিয় রবি ভাই বারবার বলছেন, পরে উনি মিডিয়া আসে বন্ধ করে দিলেন, এমন ম্যাসাকার করছেন। অথচ উনি কিন্তু টকশোতে খুব ভালো ফেস, একবার আনিস আলমগীরকে যে ধোলাই দিলেন উনি, আমি তো ওনাকে খুব শ্রদ্ধা করি। বলছেন এবার ঈদের আগে কোনো চাঁদাবাজি হবে না, এটা এইটা এটা এটা সম্ভব না। আপনি একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি যে ধরনের দল, যে ধরেন চাঁদাবাজি করার সুযোগ, মানে চাঁদাবাজি জিনিসটা শুধু চাঁদাবাজি দিয়ে বুঝলে হবে না, মানে পলিটিক্যাল ইকোনমি বলে একটা জিনিস আছে যেটার ভিতরে চাঁদাবাজি, টেন্ডার, ধরেন এখন যে টেন্ডারগুলো হচ্ছে এটা কি বিএনপির লোকের বাইরে কেউ পাচ্ছে? নতুন যে টেন্ডারগুলো হবে তারা কি পাচ্ছে? আপনার একটা ছোট্ট উদাহরণ দেই, ভাইরে বলবো, ঢাকা নিয়ে আলাপ না, ঢাকা নিয়ে আলাপ করি। ঢাকাতে এবার গরুর হাট কয়টা দেওয়া হচ্ছে কোরবানির ঈদে? এই গরুর হাটগুলো না, আপনারা তো গণমাধ্যমে আছেন, না কারা পাচ্ছে কারা নিয়ন্ত্রণ, সেই জায়গায় না, নিয়ন্ত্রণ নিয়ে আমার আপত্তি নেই, আমার আপত্তি আরো গভীরে যান আপনি। গত বছর কিংবা তার আগের বছর এই হাটগুলো কত টাকায় নেওয়া হয়েছিল এবং এবছর কত টাকায় নেওয়া হচ্ছে, মানে সরকার কত টাকা পাচ্ছে, তাইলে আপনি বুঝবেন যে এটা ডিফারেন্সটা কি, কন্ট্রোলটা কোন লেভেলে এবং কারা পাচ্ছে। এটা তো আপনি খুব সিম্পল ভাই, আপনি কি বাংলাদেশের যে কোনো সাধারণ বুঝবার মানুষকে যদি মাথায় বাড়ি দিয়েও বলেন যে এনসিপির লোকেরা 16টা হাট নিয়ে গেছে, কেউ বিশ্বাস করবে? আমি জানি না, মানে কেউ বিশ্বাস করবে কিনা, তাহলে হাটগুলো কারা আছে এটা আমরা জানি, কিন্তু এইটা কি চাঁদাবাজি না? এটা কি চাঁদাবাজি না? মানে আপনি তো পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে এটা করতেছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে এই পলিটিক্যাল ইকোনমিটা হচ্ছে এরকম যে এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যখন যে পাওয়ারে থাকে কিংবা যার কাছে পলিটিক্যাল পাওয়ার থাকে সে হচ্ছে এইখান থেকে এই টাকাগুলো নেয়, এটা নিয়ে তার দলের নেতাকর্মীরা চলে। বিএনপি তো কিন্তু বেরোতে পারবে না, কারণ বিএনপি এর বাইরে কোনো বিকল্প মডেল বিএনপির কাছে নেই, এই জন্য বিকল্প রাষ্ট্র সে যেতে চায় না। কেন? রাষ্ট্র সংস্কার করলে এই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে, এটা যদি বন্ধ করে যায় সে তো তার দল চালাতে পারবে না। এইটা হচ্ছে মূল ক্রাইসিসের জায়গা। আমরা একটু যাই ইঞ্জিনিয়ার জুয়েল আপনার কাছে। একটু ঢাকাতে প্রতিদিন আপনার 400 থেকে 500 ছিনতাইকারীর ঘটনা ঘটে। এই যে ছিনতাইকারী ঘটনাগুলো ঘটে, প্রায় আপনার 6000 মতো ছিনতাইকারীর সংখ্যা। এটা কিন্তু কারেকশন প্লিজ, প্রতিদিন 400-500 ছিনতাইকারীর ঘটনা রেকর্ডেড ছিল গত ইন্টারিম সরকারের সময়। এখন সেটা কমে অনেক কমে আসছে, এটা এখন 100-150 নেই। আমরা সেখানেই যাচ্ছি। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, সব সময় ঘটছে, অহরহ ঘটছে। এর বিকল্প এই ছিনতাইকারীর ঘটনাগুলোকে আমরা শূন্যে আনার জন্য সরকার কোনো ব্যবস্থা আসলে নিচ্ছে কিনা? ফরিদুল ভাই যেটা বললেন, প্রত্যেকটা সমস্যার মূলে যেতে হয়। উনি যেটা প্রথম বললেন যে যখন গভর্নমেন্ট বলছে যে আমরা ক্রাইসিসে নেই, বিকজ গভর্নমেন্ট সেই ইনিশিয়েটিভটা নিয়েছে যে 2 দিন 3 দিন 5 দিন পরে আমার ফুয়েল চলে আসবে। সো ফুয়েল যদি চলে আসে, দিস উইল বি ফাইন। এখনও যুদ্ধ আছে, কিন্তু আমরা ফুয়েলের বিকল্প ব্যবস্থা করাতে আপনি এখন আর লাইনে দাঁড়াতে হচ্ছে না, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। তো আবার দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে, সকল কিছু খাদ্যদ্রব্যের সেটা প্রত্যেকটা বাজেটের সময় কিছু ধরনের পরিবর্তন হয়। আগে বাজেটটা হতে দেন, কি আসে আগে বাজেট, সেটা এখন আমি বলতে পারছি না। আমি আপনাকে না, এই সরকার আসলো মাত্র 3 মাস, সময় দিতে হবে। ইটস আ নিউবর্ন বেবি। আর সে ভুল করলে সবাইকে বলতে হবে। আমরা যদি ভুল করি, গভর্নমেন্ট ভুল করতে পারে, ভুল করলে আপনাদের বলতে হবে যে এই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। তো সবাই মিলে কাজ করে দেশ করতে হবে। বিরোধী দল বলবে, আপনারা যারা জার্নালিস্ট আছেন তারা বলবেন, সাধারণ জনগণ বলবে, এভরিওয়ান উইল সে। এবং এটার জন্য আমাদের একটা পোর্টালও খোলা হয়েছে যাতে করে তাদের সাধারণ জনগণ সেই পোর্টালে তাদের মতামত প্রদান করতে পারে। শুধু তাই না, আপনি যেটা বললেন আপনার এই কিশোর গ্যাং, এই প্রত্যেকটা প্রবলেমের মূলে যেতে হবে। কিশোর গ্যাং বলেন, ছিনতাই বলেন, প্রবলেমের মূলগুলো হলো এরা বেকার, ইনকাম সোর্স নেই, দেশের অবস্থা ভালো না, ছিল না ভালো, যার জন্য তারা এই ধরনের পেশায় যুক্ত হয়েছে। আপনি তাদেরকে ধরে জেলে পুড়ে দিতে পারেন 3 মাস 6 মাস, আইন তাকে 6 মাস পরে বের করে দিবে। আপনি তো তাকে সারা জীবনের জন্য আটকে রাখতে পারবেন না। আমরা এখানে কাজ করছি, আমরা আমাদের প্রায়োরিটিতে যেটা আছে সেটা হলো যে স্কিলড পিপল তৈরি করা, যারা যেখানে যে অবস্থায় আছে তাদেরকে ট্রেনিং করে ওই প্রফেশনে ট্রেন করে
সৎভাবে হালাল ইনকামের ব্যবস্থা করে দেয়া। আমরা যদি এটা করতে পারি তাহলে সমস্যার মূলে চলে যাব এবং এই ধরনের যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলিউশন আমরা নিয়ে আসতে পারবো। আমরা বাসযোগ্য ঢাকার জন্য আসলে কি পরামর্শ হতে পারে? কারণ আমরা দেখছি একটু বৃষ্টি হলেই আসলে বাজে অবস্থা, এটা চলছে। এবং আরেকটা মজার বিষয় কি জানেন, এটা শতবার, হাজারবার, লক্ষবার পত্রপত্রিকায় লেখা হলো, বাট আমরা কোনো প্রতিকার দেখছি না। বর্ষাকালে আপনার রাস্তাগুলো খোঁড়াখুড়ি শুরু হয়, যখন কাজটা একদিন কাজ করলে দুই দিন প্রথম কথা হচ্ছে যে সমাধান কোনো আসছে না। আমি কোনো নগর পরিকল্পনাবিদ কিংবা নগর কি বলে যে ইয়েবিদ নই, আমি কিন্তু সামান্য রাজনৈতিক কর্মী। ওই জায়গা থেকে যেটা বুঝি, যেই প্রক্রিয়ায় আপনি এটাকে এতদিন চালিয়েছেন সেই একই প্রক্রিয়া আপনি এটা এই সমাধানটা করতে পারবেন না। তাই বলে 55 বছর তার মানে হচ্ছে যে আপনার রাজনৈতিক সদিচ্ছাটা লাগবে যে আপনি প্রক্রিয়াটা চেঞ্জ করবেন, যেটাকে আমরা সিস্টেম বলি, রাষ্ট্র বলি, আইন কানুন নিয়ম কানুন বলি, যা বলি, আপনি যেটা দিয়ে বোঝেন সেম ওয়ে, মানে আপনি একই ওয়েতে চলতেছেন। আপনি দেখছেন সমাধান হয় নাই ভাই, 50 বছর দেখছেন, আর কতদিন দেখলে আপনি বুঝবেন যে এটা আসলে এটা হবে না, এটা কাজ করবে না, এটা কাজ করবে না। এখন এটা নিয়ে কথা বলতে গেলে অন্তত ধরেন 30টা বড় আইটেম নিয়ে কথা বলা লাগবে, এটা তো আসলে সম্ভব না। 30টা বড় আইটেম নিয়ে কথা বলতে যে প্রস্তুতির দরকার সেটা তো আমি নিয়েও আসিনি, তাই না? মানে ধরেন আমি মুখস্থ অনেকগুলো কথা বলতে পারি, কিন্তু এগুলো শুধু তো বললে হবে না, এর পেছনে অনেকগুলো যুক্তি, ব্যাখ্যা, অনেকগুলো জিনিসের উপরে জিনিসটা ডিপেন্ডেন্ট। এইটা ধরেন বিচ্ছিন্নভাবে পুরো বাংলাদেশকে ধরেন আপনি যেভাবে রাখছেন এভাবে রেখে আপনি ঢাকাকে ঠিক করতে পারবেন না। ঢাকার মানের সেবা, স্বাস্থ্যসেবা কেন খুলনার একজন মানুষ পাবে না, এই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে। খুলনার একজন মানুষকে পেলে সেই লোকটা ঢাকায় আসবে না। ঢাকার মানের শিক্ষা কেন ধরেন ময়মনসিংহের একজন লোক পাবে না, ওইটা পেলেই সে এখানে আসবে না। সো এই জায়গাগুলো অনেকগুলো জিনিসের সাথে কানেক্টেড। এবং পাশাপাশি আর একটা বড় জিনিস আসে, সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানের ক্ষেত্রে যেটা হয় সারা পৃথিবীতে যেটা দেখা যায়, যেটা এটা বাংলাদেশের মতো ছোট, আমি ওই অর্থে বলছি যে ভূখণ্ড কম, এই ধরনের রাষ্ট্রের ক্ষেত্রে এরকম উদাহরণ আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমার ধারণা একটা দুইটা অন্তত আছে, যে সারা পৃথিবীতে যেটা হয় যে বড় শহর আর রাজধানী দুটো আলাদা জায়গাতে থাকে। তাতে করে যেটা হয় যে প্রশাসনিক চাপটা যখন কমে যায়, একটা বাণিজ্যিক রাজধানী, একটা হচ্ছে প্রশাসনিক রাজধানী, প্রশাসনিক চাপটা যখন কমে যায় তখন স্বাভাবিকভাবে একটা ডিসেন্ট্রালাইজেশন হয়। মানে মূল জিনিসটা হচ্ছে আপনি খেয়াল করেন, আপনি যে কোনো কাজের জন্য ঢাকায় না এসে আপনি করবেন এমন একটা প্রশাসনিক কাজের নাম বলেন, যখন আপনি ওইখানে আটকে যাবেন আপনাকে এখানেই আসতে হবে। তো প্রতিনিয়ত হাইকোর্ট, হ্যাঁ, সব অনেক কিছু আছে। আপনার কি পরামর্শ, যেটা বললেন আসলে মানে ঢাকাকে বাণিজ্য করতে আসলেই আমাদের যেটা ডিসেন্ট্রালাইজড শব্দটা বলা হয়েছে, এবং প্রশাসনিক রাজধানী, আপনার বাণিজ্যিক রাজধানী, এটাকে ডিসেন্ট্রালাইজ যদি করা যায় আসলে অনেকটা হবে বলে পরামর্শ পরিতুলাকার। আপনি কি মনে করছেন? একেবারে 10 সেকেন্ডে। সত্যি কথা বলতে কি, আমাদের একটা জায়গায় সবাইকে এক হতে হবে। আমাদেরকে, এটা আমাদের শহর, আমাদের দেশ, এই দেশটাকে সুন্দর করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার, আপনি এখন কিছু নগর পরিকল্পনা, যেটা অলরেডি আমাদের গভর্নমেন্ট এই ইনিশিয়েশনগুলো নিয়েছে, তো আমাদের গভর্নমেন্ট সেখানে ডিসেন্ট্রালাইজড যেটা কেন্দ্রীভূত করা, সেটার জন্য ইনিশিয়েটিভ নিয়েছে অলরেডি। তারপরে আরও বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যেগুলো হলো উল্লেখযোগ্য ইনিশিয়েটিভ। তার মধ্যে আপনার ওই যে সার্ভিসগুলোকে ডিসেন্ট্রালাইজ করা। ভাই যেটা বললেন আপনার ইসের কথা, স্বাস্থ্য সেবার কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন নিজে প্রত্যেকটা জেলার, থানার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ এটা মনিটর করে যে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত হলো কিনা। কোথাও থেকে যদি একটা কমপ্লেইন আসে, সেটা টপ প্রায়োরিটি দেখছেন। তো এটা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটা গভর্নমেন্টের উপরে ছেড়ে দিলে হবে না, এটা বিরোধী দলের উপরে ছেড়ে দিলে হবে না, বা শুধুমাত্র নগর পরিকল্পনাবিদ, নগর পরিকল্পনা যারা আছেন অথবা তাদের উপরে ছেড়ে দিলেও হবে না, মেয়রের উপরে ছেড়ে দিলেও হবে না। এটা আমাদের, আপনার, আমার সকলের দায়িত্ব। ধন্যবাদ, প্রত্যেকের দায়িত্ব। দর্শক, আপনারা দেখছিলেন আইসিইউতে রাজধানী ঢাকা। কথা বলছিলেন দুজন বিজ্ঞ অতিথি। আমাদের আজকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুহেল, নির্বাহী সম্পাদক ঢাকা report24.com, তথ্য সম্পাদক জাতীয়তাবাদী আইসিটি ফোরাম। কথা বলছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আমরা দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আসলে আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়ে আমার প্রিয় রাজধানী ঢাকাকে বাসযোগ্য করার জন্য অনেক কথাই বললেন, সীমাবদ্ধতার কথা বললেন, আগামী দিনে কিভাবে এগিয়ে যেতে পারি সেই বিষয়ে ধারণা দিলেন। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামানিরা। নতুন বিষয় দেখতে চোখ রাখুন ভয়েস অফ ডেমোক্রেসিতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।